মান্তাসা নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে এসে চুপচাপ বসে আছে। গতকাল রাতে হাফসার করা অপমান সে এখনও ভুলে উঠতে পারেনি। মান্তাসা এতটুকু ঠিকই বুঝতে পেরেছে হাফসা এখন প্রতি পদে পদে তার পেছনে লেগে থাকবে। তবে মান্তাসাও খুব বাড়াবাড়ি সহ্য করবে না, প্রতিবাদ করতে জানে সে। এসব ভাবনার মাঝে উমাইরা মান্তাসার কক্ষের বাইরে থেকে বলল, ভেতরে আসবো? মান্তাসা চকিতে ফিরে তাকায় উমাইরার দিকে, মিষ্টি হাসি দিয়ে বলে, নিশ্চয়ই। উমাইরা মান্তাসার কক্ষে প্রবেশ করে বিরস মুখে বলে, গতকালের ঘটনার জন্য দুঃখিত। তুমি আমাদের মেহমান, অথচ হাফসা উখথুন তোমার সাথে এমন করলো। মান্তাসের সাথে সাথে বলল, তোমাকে ক্ষমা চাইতে হবে না উমাইরা আপু। ওই হাফসা বেগম তো তোমার ওপরেও কম জুলুম করে না। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। ওই মহিলাকে আমি ঠিক শায়েস্তা করব, দেখে নিও। উমারের চেহারায় হঠাৎ আতঙ্ক এসে ভর করে। সে বলে ওঠে, একদম না, ভুলেও এমন কিছু করতে যেও না। আবুন অনেক কষ্টে আমনকে রাজি করিয়েছে তোমাকে এখানে রাখার জন্য। এখন তুমি যদি হাফসা উখতুনের সাথে কিছু করতে চাও তো বিপদে পড়তে হবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। উমাইরা দীর্ঘ শ্বাস ফেলে বলে, এখন এসব কথা রাখি, যে কাজের জন্য এখানে আসা সেটা বলি। হাফসা উখতুন আজ কিছু জরুরি কাজের বাইরে গেছেন, তাই মা বলছিল আজ তুমি আর আমি বাইরে থেকে ঘুরে আসলে ভালো হয়। দুবাই শহরে তুমি প্রথম এলে, মামা তো তোমাকে এখানে ঘোরার জন্য নিয়ে আসতে চাইছিল, কিন্তু মান্তাসা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজ দুবাই শহরটা ঘুরে আসি। একটা মার্টিস গাড়ি নিয়ে দুবাই শহর ঘুরে দেখতে বেরিয়েছে উমাইরা এবং মান্তাসা। মান্তাসা খুব আগ্রহ নিয়ে চারদিকে তাকাচ্ছে, যেদিকে চোখ যায় শুধু গগনচুম্বী অট্টালিকা। এলাকার সড়কও বেশ প্রস্তুত এবং পরিচ্ছন্ন। উমাইরা মান্তাসার উদ্দেশ্যে বলে, এখন আমরা কোথায় যাচ্ছি জানো? দুবাইয়ের সবথেকে বিখ্যাত স্থান বুর্জ খলিফা। মান্তাসার ভীষণ আগ্রহ জন্মে। সে বুর্জ খলিফা সম্পর্কে অনেক শুনেছে, ফোনে দেখেছে, তবে এই প্রথম সামনাসামনি দেখবে। মান্তাসার ভীষণ আগ্রহ নিয়ে জানতে চায়, তুমি কি আগে কখনো এসেছো এখানে? হ্যাঁ, অনেকবার। আমার কাছে এটা স্পেশাল কিছু না, তবে তুমি অবশ্যই আনন্দিত হবে। কথা বলতে বলতেই তারা বুর্জ খলিফার কাছে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে থাকে মান্তাসা। তার সামনে এই পৃথিবীর উচ্চতম ইমারত বুর্জ খলিফা, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে বিখ্যাত। মোট উচ্চতা 829.8 মিটার, 163 ফ্লোরের সমন্বয়ে গঠিত। উমাইরা মান্তাসাকে বলে, এই বিল্ডিংয়ের কিছু ফ্লোর আমার শ্বশুর মশাই কিনেছেন, চলো আমরা সেখানে যাই। উঁচু থেকে গোটা শহরের দৃশ্যপট দেখতে অনেক সুন্দর হবে। মান্তাসা সহমত জানালো। দুজনে বুর্জ খলিফায় প্রবেশ করলো। অতঃপর লিফটে করে 137তম ফ্লোরে উঠল দুজনে। অতঃপর একটি রুমে প্রবেশ করলো। এখান থেকে পুরো শহরের দৃশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। মান্তাসা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। উমেরা যতটা বলছিল তার থেকে অনেক বেশি সুন্দর এখানকার দৃশ্য। উমেরার ফোন হঠাৎ বেজে ওঠায় সে কথা বলতে বলতে বাইরে চলে গেল। মান্তাসা শহরের অন্যদিকে দৃশ্য দেখার জন্য উল্টো দিকে রুমে যাওয়ার কথা ভাবলো। যেই বাবা সেই কাজ। মান্তাসা পাশের রুমটিতে প্রবেশ করলো। রুমটা খোলাই ছিল। ব্যাপারটা প্রথমে একটু অবাক হলো সে। যাই হোক, রুমে প্রবেশ করে সামনে এগোতে যাবে তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো জাদ। তার পরনে শুধু একটি তোয়ালে, বাকিটা উদম শরীর। হঠাৎ এমন কিছু ঘটে যাওয়ায় দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। মান্তাসা লজ্জা এবং ভয় দুটোই পেল। সে চিৎকার করতে যাবে, তার আগে জাদ এসে তার মুখ চেপে ধরে বলল, যদি একটা শব্দ উচ্চারণ করো তাহলে বুর্জ খলিফার ছাদ থেকে তোমায় একদম নিচে ফেলে দেব। মান্তাসা তবু করতে লাগলো। জাদ রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যাটা কি? মান্তাসা তার মুখের উপর থাকায় জাদের হাতের দিকে ইশারা করতে জাদ হাত সরিয়ে নিল। মান্তাসা বেশ ধীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? জাদ বিরক্ত হয়ে বলল, আমার রুমে এসে আমাকে এটা প্রশ্ন করছো তুমি? আপনার রুম মানে? এই রুমটা আমার জন্য বরাদ্দ। মান্তাসা এবার রুমের দেয়ালের দিকে তাকালো। দেয়ালে জাদের ছবি টাঙানো। জাদ এখনও বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে। মান্তাসা নত মাথায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি এটা আপনার রুম। তুমি তো কিছুই বোঝোনি, গত রাতেও নিশ্চয়ই না বুঝেই আমার ওপর নোংরা পানি ফেলেছিলে। মান্তাসা কিছু বলতে পারে না। জাদ বলে, এখনও দাঁড়িয়ে আছো কেন? আমাকে এভাবে দেখে বুঝি ভীষণ ভালো লাগছে? আরও কিছু দেখতে চাও? মান্তাসার গাল লজ্জা লাল হয়ে গেল। মনে মনে জাদকে অনেক গালি দিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। জাদ তার যাওয়ার দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলল, এই মেয়েটাকে অতিসত্বর পাগলাগারোতে রেখে আসা দরকার। কি যে করে নিজেই জানে না। মান্তাসা মলিন মুখে রুম থেকে বের হতে উমাইরার মুখোমুখি হয়। উমাইরা মান্তাসাকে দেখে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তোমায় কতক্ষণ ধরে খুঁজে চলছি। মান্তাসা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে,
ভুলক্রমে একটা রক্তচোষা বাদুড়ের গুহায় ঢুকে পড়েছিলাম। কী সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তখনই জাদ নিজের রুম থেকে বের হয়ে বলে, একদম ঠিক নেই ভাবি, তুমি তোমার বোনকে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করো। মান্তাসা পিছু ফিরে রক্তিম চোখে যাদের দিকে তাকায়। পোশাক বদলে একটা জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে নিয়েছে সাহেবদের মতো। উমেরা বলে ওঠে, জাত, তুমি এখানে? আমি এসেছিলাম এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। হুট করে কোথা থেকে একটা পাগলা বাদর আমার রুমে ঢুকে পড়লো। মান্তাসা ক্রোধিত দৃষ্টিতে তাকাতেই জাত শুধরে নিয়ে বলে, দুঃখিত, পাগলি বাদরিনী হবে। উমায়রা ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলল। মান্তাসা উমায়রার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আপু তুমিও? উমায়রা অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, তুমি কি তাহলে জাতকে রক্তচোষা বাদুর বলেছিলে? কাজটা ঠিক করনি। আমার এত হ্যান্ডসাম দেবর কীভাবে রক্তচোষা বাদুর হবে? মান্তাসা সম্পূর্ণ বাংলায় বলে, হ্যান্ডসাম না ছাই, 26 লোক একটা। উমায়রা এবং জাত দুজনে তার কথার মানে বুঝতে না পেরে অবাক চেয়ে থাকে। মান্তাসা বিরক্তি হয়ে আরবিতে বলে, আমি বাংলায় তোমার হ্যান্ডসাম দেবরের প্রশংসা করলাম আপু। উমারা ঠিক হয়ে বুঝতে পারছে মান্তাসা নিশ্চয় বাংলায় যাদের গোষ্ঠী উদ্ধার করছে। ব্যাপারটা ভেবে আবারও সে হেসে ফেলল। আবু সুফিয়ান সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। মান্তাসার নিখোঁজ হবার 3 দিন পেরিয়ে গেল, অথচ এখনও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা ভাবতেই তার চোয়াল শক্ত হলো। এই মেয়ে তাকে আর কতদিন নাকি দড়ি দিয়ে ঘোরাবে ভেবে পায় না সে। ঠকঠকে স্বরে বলে, তুমি আমাকে যত জ্বালা দেবে তার থেকে দ্বিগুণ জ্বালা তোমায় ফেরত পেতে হবে মান্তাসা। আমি ভেবেছিলাম বিয়ে করে তোমায় নিজের রানী করে রাখবো, কিন্তু তুমি যা করলে এর প্রাণ না। আর সম্মানের যোগ্য নও তুমি। এবার তোমার খোঁজ পেলে আজীবনের জন্য নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। মান্তাসা ওমায়রার সাথে পুনরায় তাদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে প্রবেশ করা মাত্রই তারা মুখোমুখি হলো জাইনের। জাইনকে দেখে ওমায়রা এবং মান্তাসা দুজনের অবাক চোখে তাকালো। জাইন মান্তাসার দিকে অপলক তাকিয়ে চোখ ফিরিয়ে ওমায়রার পানে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি এসেছি থেকে তোমায় খুঁজে চলেছি। উমায়রা নম্র স্বরে বলল, মান্তাসাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম বুর্জ খলিফায়। জাইন মান্তাসার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন লাগলো বুর্জ খলিফা? ভালো, বলে মান্তাসা স্থান ত্যাগ করলো। এই জাইন নামক লোকটার দৃষ্টি তার সহ্য হয় না। এই দৃষ্টি তার পূর্ব পরিচিত আবু সুফিয়ানের চোখের দৃষ্টির সাথে তার মিল খুঁজে পায়। তাছাড়া এই লোকটা দুটো বিয়ে করেছে, তাই তাকে নিয়েও এমন কোনো চিন্তা করতে পারে। তবে মান্তাসা সেটা হতে দিতে পারবে না। এজন্য সে এই পন্থায় অবলম্বন করছে, দূরে থাকবে এই লোকের দৃষ্টি থেকে। জাইন মান্তাসা যাওয়ার পানে তাকিয়ে থাকে, হেসে বলে, এভাবে বেশি দিন আমার থেকে পালিয়ে বের হতে পারবে না। আমি যার দিকে একবার নজর দেই তাকে নিজের করেই ছাড়ি। তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে মান্তাসা। হাফসা নিজের কক্ষে অবস্থান করছে। সে শুনেছে জায়না যে লন্ডন থেকে ফিরেছে, কিন্তু এখনও তার সাথে দেখা হয়নি। ব্যাপারটা ভাবতে তার রাগ হলো খুব। সে চায় সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে। নিজের শ্বশুর এবং এই মহলকে নিজের নিয়ন্ত্রণে রাখলেও স্বামীকে নিয়ন্ত্রণে রাখা তার জন্য কঠিন। জাইন তাকে খুব বেশি মূল্যায়ন করে না। যতটা সে বুঝেছে, তাকে বিয়ে করা নিয়েও জাইনের বিশেষ মত ছিল না। তাই তো বিয়ের মাত্র 1 বছরের মাথায় নিজের চাচাতো বোনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে। সরাসরি হাফসাকে কিছু না বললেও কৌশলে বুঝিয়ে দেয় যে সে তাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিতে পারেনি। হাফসা নিজেও জানে এই বিয়েটা একটা চুক্তির মতোই। জাইনের বাবা দুবাইয়ের অন্যতম ধনী ব্যক্তি। তার সাথে সম্পর্ক উন্নয়নের জন্যই তার চাচা তথা দুবাইয়ের আমির তাদের বিয়ে দিয়েছে। হাফসা তবুও এসবকে গুরুত্ব দেয় না। সে চায় সব কিছু নিজের হাতের মুঠোয় রাখতে। এজন্য তার পথ পরিষ্কার রাখতে হবে। এসব কারণেই সে উমায়রাকে দমিয়ে রাখতে চায়। তবে হাফসা এতটুকু জানে, জাইন উমায়রাকেও পছন্দ করে না। তবে নিজের যাবতীয় কাজ সে উমায়রাকে দিয়েই করিয়ে নেয়। এ কারণে উমায়রাকে বিয়ে করেছে, যাতে হাফসাকে এসব করতে না হয়। হাফসার উপস্থিতি আর সহ্য হয় না, আর এখানেই তার স্বস্তি। তবে হাফসার ভয়ও এই জায়গায়। জাইনকে যতদূর সে চিনেছে, তাতে ও যদি আবার নিজের পছন্দের কোনো মেয়ে বিয়ে করে এনে তোলে, তখন হাফসার এই আধিপত্যে ভাটা পড়বে। এই হাফসা হতে দিবে না। তাই জাইনকে নজরে রাখতে হবে। হাফসার এই ভাবনার মাঝে জাইন চলে আসে সেখানে। এসে বলে, কেমন আছেন আপনি হাফসা? জাইন হাফসাকে সবসময় আপনি বলে সম্বোধন করে। মোটেই সম্মান দিয়ে নয়, বরং দূরত্ব বোঝানোর জন্য এটা সে করে। তবে এটাকে গুরুত্ব দিতে বেশি রাজি নয়। হাফসা মৃদু হেসে বলে, কেমন আছেন জাইন সাহেব? লন্ডন থেকে আজই ফিরলেন বুঝি? জি, তবে দুঃখিত লন্ডন থেকে আপনার জন্য কিছু আনতে পারেনি। হাফসা বুঝতে পারে এভাবে তাকে সূক্ষ্মভাবে অপমান করছে। তবে হাফসা এই অপমান আবার ফিরিয়ে দেওয়ার জন্য বলে, অসুবিধা নেই, আমার ভাই আব্বু লন্ডনে যায়। তারা আমার জন্য যেসব উপহার আনে তার রাখারই জায়গা নেই। নতুন করে আপনি কিছু আনলে সেটা কই রাখবো।
জাইন অপমানটা হজম করে নিয়ে বলে, এর জন্যই আপনার জন্য কিছু আনে না। তা উমাইরার জন্য কিছু আনেননি? না, তবে অন্য কারোর জন্য এনেছি। হাফসা ভ্রু কুচকে আসে, কৌতূহলের দৃষ্টিতে জাইনের দিকে তাকায়। জাইন নিজের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে বলে, এটা কোহিনূর হীরার তৈরি, সুন্দর না? হাফসা উত্তেজিত হয়ে বলে, এটা কার জন্য এনেছেন আপনি? জাইন রিংটা পুনরায় পকেটে রেখে বলে, নতুন একজনকে মনে ধরেছে, তার জন্যই এনেছি। হাফসা জ্বলে পুরো অঙ্কার হয়ে যায়। সব জায়গায় রাজত্ব করার স্বপ্ন দেখা হাফসা নিজের স্বামীর মনে রাজত্ব করতে পারেনি, অথচ অন্য কেউ সেখানে ঠাঁই করে নিচ্ছে। এটা সে কিছুতে হতে দেবে না। জাইনও হাফসাকে কিছু না বলে তার কক্ষ ত্যাগ করলো। হাফসা ঈর্ষান্বিত হয়ে বলল, আপনার হৃদয়ে আমি না থাকলে আর কেউ থাকতে পারবে না। যে আপনার হৃদয়ে ঠাঁই পেয়েছে তাকে আমি এই পৃথিবীতে আর ঠাঁই পেতে দেব না। বান্তাসা নিজের কক্ষে ছিল। সময়টা পরন্ত বিকেলের। বান্তাসা শুয়েছিল মাথা ব্যথার দরুন। হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজে সে বিরক্ত হয়। আড়মোড়া ভেঙে উঠে বসে। বিরক্তির সহিত বলে, কে? আমি। কণ্ঠটা চিনতে পারল মান্তাসা। এটা জাইনের কণ্ঠস্বর। আপনি কি কোনো জরুরি প্রয়োজন? দরজাটা খোলো। মান্তাসা কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে বুঝে দরজাটা খুলে দিল। জাইন মান্তাসাকে দেখে একগাল হাসলো, যা মান্তাসার মোটেই ভালো লাগলো না। জাইন মান্তাসার দিকে ডায়মন্ড রিংয়ের বাক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তুমি প্রথম আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছো, তাই ভাবলাম তোমাকে কোনো উপহার দেওয়া উচিত। এজন্য লন্ডন থেকে তোমার জন্য এই সামান্য উপহার এনেছি। মান্তাসা বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে কিছু পলক, অতঃপর ভীত কণ্ঠে বলে, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। এইসব উপহারের কোনো প্রয়োজন নেই। কেউ ভালোবেসে কিছু দিলে সেটা গ্রহণ করতে হয়। বলেই জাইন এক প্রকার জোর করে বাক্সটা মান্তাসার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। মান্তাসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তবে সেটা গ্রহণ করতে পারবে না। সিদ্ধান্ত নিল উমায়রার মারফত এটা আবার তাকে ফিরিয়ে দিতে হবে। হাফসা বেগম রাগে থরথর করে কাঁপছে। এই মহলে তার এক বিশ্বস্ত কর্মচারীকে জাইনের ওপর নজরদারি করার নির্দেশ দিয়েছিল। তার মাধ্যমেই জানতে পারল সব ঘটনা। জাইন আংটিটা মান্তাসাকে দিয়েছে। হাফসার যা বোঝা সে বুঝে নিয়েছে। মান্তাসার কথা মনে করে রাগী স্বরে বলল, ভুল করলে মেয়ে, আমার পথের কাঁটা হয়ে উঠলে। পথের কাঁটা কীভাবে উপড়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অতঃপর নিজের সে বিশ্বস্ত কর্মচারীকে গোপনে কিছু একটা পরামর্শ দিয়ে বললেন, কাজটা যেন ঠিকমতো হয়ে যায়। মান্তাসা সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় আবারও তার দরজায় কেউ করে নাড়ে। এখন গভীর রাত, ঘড়িতে সময় রাত 12টা। মান্তাসা বিরক্ত হয়ে দরজা খুলতে দেখলো মহলের এক কর্মচারীকে। সে মান্তাসার উদ্দেশ্যে বলল, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু উমায়রা বেগম আপনার সাথে কিছু জরুরি প্রয়োজনে দেখা করতে চেয়েছে। ঠিক আছে, আপনি যান, আমি আবার কক্ষে গিয়ে দেখা করে দেব। কক্ষে না, উনি আপনার সাথে নিচে স্টোর রুমে দেখা করতে চেয়েছে। মান্তাসা ভাবলো বিকেলে জাইনের ঘটনাটা নিয়ে হয়তো কিছু বলবে, এজন্যই গোপনে ডেকে পাঠিয়েছে। তাই সে বলল, আচ্ছা আমি স্টোর রুমে যাচ্ছি। মান্তাসা পা বাড়ালো স্টোর রুমের দিকে। কর্মচারীর মুখে ফিসলে হাসি। সে বলল, আপনি বুঝলেন না কত বড় ফাঁদে পা দিলেন। মান্তাসা স্টোর রুমে এসে দেখলো এখানে বিটঘুটে অন্ধকার। বেশ ভয় লাগলো তার। আশেপাশে ইঁদুরের চিকচিক শব্দ শোনা যাচ্ছে। অন্ধকারে হঠাৎ মান্তাসা লক্ষ্য করলো কেউ তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার শির দ্বারা খাড়া হলো। চিৎকার করে দৌড় দিল সামনের দিকে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ভয়ে ভয়ে উপরে তাকিয়ে অবাক স্বরে বলল, আপনি? চোখ খুলেই নিজের চোখের সামনে জাতকে দেখতে পায় মান্তাসা। সাথে সাথে দূরে ছিটকে চলে যায়। জাত মান্তাসার এহেন অবস্থা দেখে বলে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? যাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না মান্তাসা। জাত কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলে, আপনাকে আমার কিছু বলার আছে। মান্তাসা জাতের দিকে তাকাতেই জাত বলে, আমার ভাইয়া জাইন আপনাকে বিয়ে করতে চায়। এটা আমি কিভাবে জানতে পেরেছি জানতে চান? একটু আগে আমি আব্বু এবং ভাইয়ের কথোপকথন শুনে এলাম। আব্বু ভাইয়ার কাছে আপনাকে বিয়ে করার আর্জি জানিয়েছে। মান্তাসা জানায়, কিন্তু আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই না। জাত হালকা হেসে বলে, স্বাভাবিক। আমি বাঙালি মেয়েদের ব্যাপারে যতদূর জেনেছি তারা সাধারণত কোনো বিপত্নিক লোককে বিয়ে করতে চায় না। সেই হিসাবে আপনিও তো চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আপনার চাওয়া পাওয়া গুরুত্বপূর্ণ নয়। আমার বাবা আমার ভাইকে ভীষণ ভালোবাসে, তাই অবশ্য তিনি ভাইয়ের এই ইচ্ছেটা পূরণ করবেন। এই বিয়েটা আটকানোর কি কোনো উপায় আছে? ভুলে এমনটা করতে যাবেন না। না হলে আপনাকে ভাইয়া এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবে। তাহলে আপনি কি চান আমি আপনার ভাইকে বিয়ে করে নেই? আমি মোটেই সেটা চাইছি না। আর এই জন্যই আপনার জন্য খুব সুন্দর একটা প্রস্তাব আছে আমার কাছে। কি প্রস্তাব বলুন? আপনি চাইলে আমার ভাইকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে পারেন। কি বলছেন আপনি এসব? দেখুন, এই এত হাইবার হবেন না। আপনার ব্যাপারে আমি সব জানি।
আপনি কীরকম পরিস্থিতিতে নিজের মাতৃভূমি ত্যাগ করে এই দেশে এসেছেন এই ব্যাপারে আমি অবগত। যতদূর শুনেছি আপনার লোভী মায়ের পাল্লায় পড়ে জোর করে আপনার বাবার বন্ধু আপনাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি এই বিয়ে মেনে নিতে চাননি, যে কারণে আপনি পালিয়ে এসেছেন। কিন্তু এখানে এসেও তো আপনাকে একই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এই বিয়েটা না করলে আপনার কিন্তু পালানোর মতো কোনো পথও থাকবে না। আর আমি আপনাকে কথা দিতে পারি যে আমার কাছে আপনি যথেষ্ট ভালো থাকবেন, কারণ আমি আমার ভাইয়ের মতো নই। আমি এক নারীতে আসক্ত থাকতে চাই। আর সত্যি বলতে প্রথম দেখাতেই আপনাকে পছন্দ করে ফেলেছি। মান্তাসা কিছু না বলে পিট করে চেয়ে থাকে। তার কাছে সবটাই কেমন জানি ঘোলাটে লাগছে। তবে এই জাদ নামক লোকটার প্রস্তাব খুব একটা খারাপ না। এই বিয়েটা করলে সে সত্যি মুক্তি পাবে। মান্তাসা কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়ে জানালো, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত জাদ। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পরিবার? জাদ হেসে বলে, আমার মা ইতিমধ্যে অনুমতি দিয়েছে। আমার বাবার অনুমতি আমার আপাতত লাগবে না। এই বিয়েটা একবার হয়ে গেলে নিজের সম্মানের জন্য হলেও তিনি আর আপত্তি করতে পারবেন না। মান্তাসার বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। বস, আমি মান্তাসার খবর পেয়েছি। মেয়েটা বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। রাশেদের মুখে এমন কথা শুনে হেসে উঠল আবু সুফিয়ান। হেসে বলল, মেয়ে, তুমি বড্ড বোকামি করে ফেললে। গেলে তো গেলে সেই দুবাইয়ে গেলে, এবার দেখো তোমাকে আবার কিভাবে আমি নিজের কাছে ফিরিয়ে আনি। বলে সে রাশেদকে নির্দেশ দেয়, দ্রুত দুবাইয়ে যাওয়ার ফ্লাইটের ব্যবস্থা করে ফেলো। যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল এবার না হয় সেখানে সব কিছু শেষ হবে। ও কোথায় আছে খবর পেয়েছ? হ্যাঁ, ওনার ফুফুর কাছে আছে, মোহাম্মদ বিন জাফরের বাড়িতে। এই নামটা শুনতে আবু সুফিয়ানের চোয়াল শক্ত হয়। এবার তাহলে সব বোঝাপড়া একসাথেই হবে। ওদের অনেক হিসাব যে এখনও মেলানো বাকি। বলেই সুফিয়ান আবারও অদ্ভুতভাবে হাসে। জাদ মান্তাসাকে নিয়ে তার নিজস্ব বাড়ির দিকে যাচ্ছে। জাদ নিজে দুবাইতে রিলায়েন্সের ব্যবসা করে এবং সেখান থেকে অনেক রোজগার করে নিজের বাসা তৈরি করেছে। সে নিজের কিছু বন্ধুকে বলেছে বিয়ে সব আয়োজন করে ফেলতে। তারা সেখানে গিয়ে বিয়ে সুসম্পন্ন করতে চায়। জাদ মান্তাসার অস্থির চেহারার দিকে তাকিয়ে বলে, তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? মান্তাসা বলে, না, আসলে ফুফু ওমায়ের আপু কাউকে কিছু জানানো হলো না। জাদ হালকা হাসে। মান্তাসা জানে না তার জন্য এখনও কি চমক অপেক্ষা করছে। জাদ ব্যাপারটা ঘোরানোর জন্য বলে, আচ্ছা, আমি যতদূর দেখলাম তোমার উপর কেউ হামলা চালানোর চেষ্টা করছিল। তারা কারা সেই ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? না, নেই। যদিও মান্তাসা জানে এর পেছনে হাফসা বেগমের হাত থাকতে পারে, তবুও সে কিছু বলল না। সে ভাবলো জাদ কি না কি ভাববে, কিন্তু মান্তাসাকে অবাক করে দিয়ে নিজে বলল, কিন্তু আমি শতভাগ নিশ্চিত এর পেছনে হাফসা ভাবির হাত আছে। উনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। মান্তাসা অবাক হয়ে জাদের দিকে তাকাতে জাদ বলে, এত অবাক হবার দরকার নেই। নিজের পরিবারকে আমি খুব ভালো করেই চিনি। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। জাদের বাসায় পৌঁছে যেতে চরম পর্যায়ে অবাক হয়ে যায় মান্তাসা, কেননা সেখানে সালমা বেগম, ওমায়রা এবং তার ফুফু হুসনিয়ারা সবাই উপস্থিত ছিল। সবাইকে দেখে মান্তাসা আপ্লুত হয়ে যায়। ওমায়রা মান্তাসার কাছে এসে বলে, জাদ আমাদের সব কিছু বলেছে, তুই একদম চিন্তা করিস না। একবার এই বিয়েটা হয়ে গেলে দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওমারের কথায় মান্তাসা কিছুটা স্বস্তি পেল। সালমা বেগমও এগিয়ে এসে বললেন, তোমায় প্রথম দেখাতে আমি বুঝে গিয়েছিলাম তুমি মেয়েটা অনেক ভালো। তাই যখন আমার ছেলে তোমার বিয়ে জন্য আর্জি জানালো তখন আর আপত্তি করতে পারেনি। তোমাকে ছেলের বউ হিসেবে পাওয়া তো আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের হবে। হোসনেরা বেগমও এসে মান্তাসাকে বলেন, তোকে নিয়ে আমি আগে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, তবে এখন আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আমি আশা করছি তোর সামনে জীবন সুখে সমৃদ্ধে ভরপুর হবে। জাতকে আমি চিনি, ও একটু গম্ভীর হলেও মানুষ হিসেবে অনেক ভালো। দেখবি ওকে বিয়ে করলে তুই অনেক সুখী হবি। এত কিছু কথা শেষ হবার পর মান্তাসা এগিয়ে গেল জাদের দিকে। বিয়ের সব আয়োজন প্রায় শেষ। বিয়েটা বেশ সাদামাটাভাবেই হবে। আপাতত জাত এত বেশি আনুষ্ঠানিকতা চাইছে না। জাত ও মান্তাসাকে মুখোমুখি বসানো হলো। কাজী সাহেবও উপস্থিত সেখানে। কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। মান্তাসাকে নিয়ে মোহাম্মদ বিন জাফরের সামনে উপস্থিত হলো জাদ। মান্তাসাকে জাদের পাশে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি। কিছু সময় পর হাফসা ও জাইনও সেখানে উপস্থিত হলো। সবাই আসার পর জাদ বলল, আপনাদের সবাইকে খুব জরুরি কথা জানানোর আছে। আমি মান্তাসাকে বিয়ে করেছি। এই কথায় যেন সেখানে বজ্রপাত হয়। সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। মোহাম্মদ বিন জাফর বলেন, আমাকে না জেনে তুমি কিভাবে এমন করলে? জাইনও বলে, এই বিয়ের কোনো মানে হয় না। হাফসা অবশ্য পরিস্থিতি বোঝার জন্য চুপ থাকে। তাকেও তো বুঝতে হবে এখানে যা হলো সেটা তার পক্ষে নাকি বিপক্ষে। জাত মান্তাসার হাত শক্ত করে ধরে বলিষ্ঠ কণ্ঠে সবার সামনে বলে, আমি মান্তাসাকে সজ্ঞানে বিয়ে করেছি। ও এখন আমার স্ত্রী, আমার দায়িত্ব
সেই দায়িত্বকে আমি অবহেলা করতে পারবো না। আপনারা কেউ যদি বিয়েটা মেনে না নেন তো আমার কিছু করার নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে আলাদা সংসার পাততেও রাজি আছি। এখন বাকিটা আপনাদের ওপর। মোহাম্মদ জাফর হতাশ হয়ে উঠলেন। জাইন প্রতিহিংসায় জ্বলে উঠল। সেই মেয়েটিকে পছন্দ করলো সে কিনা তার ভাইয়ের বউ হলো। এটা মেনে নেওয়া বেশ কঠিন, কিন্তু জাইন এত সহজে সবটা মেনে নেওয়ার মানুষ নয়। সে যাদের ওপর প্রতিশোধ নিতেই বলল, আব্বু, তুমি তোমার ছোট ছেলের ইচ্ছা পূরণ করে দাও। ওকে ওর স্ত্রী নিয়ে এখানে থেকে বেরিয়ে যেতে বলো। হাফসার কাছেও যাদের প্রস্তাবটা মন্দ লাগেনি। এমনিতেই এই মান্তাসা নামের মেয়েটিকে তার সহ্য হয় না, তাই এই মেয়েটা বিদায় হলে তারই লাভ। এই জন্য সেও বলল, হ্যাঁ, জাইন ঠিকই বলেছে, আপনি জাতকে বের করে দিন এই বাড়ি থেকে। মোহাম্মদ জাফর কিছু বলবেন তার পূর্বেই সালমা বেগম বলে উঠলেন, যদি কেউ আমার ছেলেকে এবং তার নববিবাহিত স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা করে তাহলে আমিও এই বাড়ি থেকে বের হয়ে যাব। সালমা বেগমের এহেন কথায় সবাই তাজ্জব বনে গেল। তিনি সাধারণত পরিবারের কোনো বিষয়ে মাথা ঘামান না। 10 বছর আগে ঘটা এক সড়ক দুর্ঘটনায় তিনি হাঁটা চলা করার ক্ষমতা হারানোর পরে নিজের 4 দেয়ালে বন্দি করে নিয়েছেন। আজ বহুদিন পর যেন সালমা বেগমের আসল রূপ দেখল সবাই। মোহাম্মদ জাফর বললেন, আমার ছেলে কিছু অন্যায় করেছে তার মানে এই নয় যে তাকে আমি এই বাড়ি থেকে আলাদা করে দেব। জাদ এখানেই থাকবে, কিন্তু এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নেব না। জাদ হেসে বলে, আমি মান্তাসাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আপনি মেনে নিন বা না নিন সেটাতে আমার কিছু যায় আসে না। এই কথা বলে জাদ সবার সামনে থেকে মান্তাসা হাত ধরে তাকে নিজের ঘরের দিকে নিয়ে যায়। মোহাম্মদ জাফর, জাইন এবং হাফসার রক্তিম চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ রাতটা মান্তাসা ও জাদ দুজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজ তাদের বিবাহিত জীবনের প্রথম রাত। জাদ একাধারে তাকিয়ে আছে তার সুন্দরী বধূর দিকে। মান্তাসার রূপের ঝলকে তার পলকে পড়ছে না। মান্তাসার গালে আলতো করে হাত বুলিয়ে জাদ বলে, আজ থেকে তুমি শুধুই আমার, অতীতের কোনো ছায়া আমি তোমার উপর পড়তে দেব না। বলে মান্তাসাকে নিজের কাছে টেনে নেয়। তার অধরে অধর ছোঁয়ায় মান্তাসাকে পরম আবেশের সাথে নিজের মধ্যে মিলিয়ে নেয়। আজকের একটা সাক্ষী হয় তাদের ভালোবাসার। নতুন প্রভাতের সাথে যেন এক নতুন মান্তাসার আগমন ঘটে। সে আর এখন এই বাড়ির আশ্রিতা নয়, বরং এই বাড়ির একজন বউ। তাই স্বাভাবিকভাবেই তার এখন অনেক মনোবল পেয়েছে। প্রভাতে ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়ে মান্তাসা। অতঃপর সকালে আবার উঠে রুম থেকে বের হয়ে গিয়ে দেখতে পায় হাফসা বেগম উমাইরার ওপর চোটপাট করছে। উমাইরার গায়ে হাত তুলতে যাবে তার আগে মান্তাসা গিয়ে হাফসার হাত ধরে ফেলে। হাফসা বেগম রাগে চোখে তাকাতেই মান্তাসা বলে, আমাকে চোখ রাঙাতে আসবেন না, আমি আপনার এই চোখ রাঙানিতে বিন্দুমাত্র ভয় পাই না। হাফসা বেগম দাঁত কটমট করে বলেন, একদিনে এত পাওয়ার বেড়ে গেল, জাতকে বিয়ে করে আকাশে উঠছো নাকি? মাতাসা হেসে বলে, ধরে নিন সেটাই, কিন্তু দ্বিতীয়বার যেন আপনাকে আর উমাইরা আপুর গায়ে হাত তোলার স্পর্ধা দেখাতে না দেখি। না হলে কি করবে তুমি? মান্তাসা বলে, সেটাই করব যেটা আপনি হয়তো ভাবতে পারছেন না। আমি কে চেনো তুমি? হতে পারেন আপনি দুবাই রাজ পরিবারের একজন সদস্য, কিন্তু এই পরিচয়ের জন্য আপনি পার পেয়ে যাবেন না। এই বাড়িতে আমার এবং আপনার দুজনের মর্যাদা একই। এখানে আপনিও পুত্রবধূ এবং আমিও। হাফসা ওমাইরাকে চোখ রাঙিয়ে বলে, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। অতঃপর মান্তাসার দিকে ঘুরে বলে, আর তোমার তো আমি এমন অবস্থা করব যে তোমার আমার পায়ের কাছে এসে পড়তে হবে। শুধু অপেক্ষা করতে থাকো নিজের ডাউনফলের জন্য। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল মোটেই ভালো হবে না। খুব আফসোস করতে হবে তোমায়, খুব। বলেই হাফসা বেগম শিশিয়ে চলে যায়। উমাইরা মান্তাসার কাছে এসে বলে, তুমি এভাবে হাফসা আপুকে খেপিয়ে দিতে গেলে কেন? উনি নিশ্চয়ই এবার তোমার সাথে খারাপ কিছু করতে চাইবেন। মান্তাসা উমাইরার উদ্দেশ্যে বলে, কতদিন আর এভাবে ভয়ে গুটিয়ে থাকবে উমাইরা আপু? ভয়কে জয় করতে হবে। একটা কথা মনে রেখো, মানুষ হলো শক্তের ভক্ত এবং নরমের জম। উমাইরা বলে, তুমি বুঝতে পারছো না, হাফসা আপুর অনেক ক্ষমতা। আমিও দেখতে চাই কত ক্ষমতা ওনার এবং উনি কী করতে পারেন। উমাইরা একটা দীর্ঘশ্বাস ফেলে। দূর থেকে জাত সব ঘটনায় পর্যবেক্ষণ করে। নিজের স্ত্রীর এই রূপ তো দেখতে চেয়েছিল সে, অবশেষে তেমনটাই হলো। মান্তাসা নিজের প্রতিবাদ শুরু করে দিয়েছে। এইভাবে মান্তাসা হাত ধরে হয়তো হাফসা বেগমের একক আধিপত্যের পতন ঘটবে। এদিকে হাফসা বেগম কিছুটা দূরে চলে এসে বলেন, আমাকে তুমি চেনো না মান্তাসা? তোমার মতো কত মান্তাসা এলো আর গেল। তোমার সাথে কি ঘটবে সেটা তুমি জানো না। হাফসার লেজে পা দিয়েছো তাই না? যতবার উড়ে নাও, খুব শীঘ্রই তোমার ডানা ছাটার ব্যবস্থা করছি। আবু সুফিয়ান পা রাখলো দুবাইয়ের মাটিতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সে গা জ্বালানি হাসি দিয়ে বলল, আমি এসে গেছি মান্তাসা। তোমার পালানোর সব রাস্তা এবার বন্ধ। এবার তোমাকে আমি এমনভাবে নিজের কাছে বন্ধ করব যে তুমি আর পালানোর পথ খুঁজে পাবে না। বলে সে একটি
মার্সিডিজ গাড়িতে উঠে বসে। সুফিয়ানের গন্তব্যে এখন জাফর প্যালেস। সুফিয়ান শীষ বাজাতে বাজাতে বলে, আজ অনেক দিন পর তোমার মুখোমুখি হব জাফর। তোমার আমার সাথে শত্রুতা করার মানসিকতা এখনও গেল না, তাই আমার চিরিয়াকে নিজের কাছে আশ্রয় দিয়ে রাখলে। তুমি হয়তো ভুলে গেছো, যেটা আমার সেটাকে আমি নিজের করে রাখতে পছন্দ করি। তোমার সব রহস্য আমি জানি, তাই তোমাকে এবার নিজের ভালোর জন্য হলেও মান্তাসাকে আমার হাতে তুলে দিতে হবে। তারপর আমি মান্তাসাকে সম্পূর্ণরূপে নিজের করে নেব, আর কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিছুক্ষণের মধ্যে সুফিয়ান জাফর প্যালেসের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে নেমে বিদ্যুটে হেসে বলল, আই এম কামিং সুইটহার্ট। বলেই সামনে এগিয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর ওমারা এসে দরজা খুলে দেয়। নিজের চোখের সামনে এক অচেনা ব্যক্তিকে দেখে বলে, কে আপনি? মোহাম্মদ জাফর আছেন? জি, উনি আমার শ্বশুর হন। কিন্তু আপনি কে? ওনাকে গিয়ে বলুন ওনার ঘনিষ্ঠ বন্ধু আবু তৈয়েবের ছেলে আবু সুফিয়ান এসেছে। এতটুকু বলায় যথেষ্ট হবে। ওমাইরা আবু সুফিয়ানকে চেনে না, তার নামও জানে না। এজন্য সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং ভদ্রতার সহিত বলল, আপনি ভেতরে আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। সুফিয়ান বাড়ির ভেতরে ঢুকে চারিদিকে চোখ বোলাতে থাকে। ওমাইরা মোহাম্মদ জাফরকে ডাকতে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে ওঠে, তুমি? আবু সুফিয়ান পেছনে তাকিয়ে সালমা বেগমকে দেখিয়ে হেসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, অনেকদিন পর আবার দেখা হলো। সালমা বেগমের চেহারা ভয় এসে ধরা দিল। মনে পড়ে গেল অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। এই আবু সুফিয়ানের বাবা আবু তৈয়বের জন্যই আজ সে হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছে। আজ এতগুলো দিন পর আবু সুফিয়ানকে নিজের চোখের সামনে দেখে সেই পুরনো ক্ষত যেন তাজা হয়ে উঠল। এর মধ্যে মোহাম্মদ জাফরও সেখানে উপস্থিত হলো। সুফিয়ান তাকে দেখা মাত্রই কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমি চলে এসেছি আঙ্কেল, আপনার কাল হয়ে। এতদিন সব কিছু আপনার ইচ্ছেতে হয়েছে, এবার সব কিছু হবে আমার ইচ্ছায়।